আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। 40তম দিনে এসে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতির দুই পক্ষ সম্মত হয়েছে এবং এটি নিয়ে একটি দীর্ঘ আলোচনার সূত্রপাত হতে যাচ্ছে আগামী শুক্রবার। কিন্তু এই যুদ্ধবিরতি নিয়ে যখন বিশ্বব্যাপী আলোচনা চলছে এবং এক ধরনের সবাই এটিকে স্বাগত জানিয়েছেন, বিশ্ব অর্থনীতি যখন আবার ঘুরে দাঁড়াবার ইঙ্গিত দিচ্ছে, তেল সরবরাহ যখন শুরু হয়েছে, যখন অর্থনীতির সূচকগুলো বাড়তে শুরু করছে, শেয়ার বাজারগুলো উপরের দিকে উঠতে শুরু করেছে, তখন আবার আজকে আমি যখন এই কন্টেন্ট বা এই ভিডিওটি যখন তৈরি করছি, তখন আবার ইরানের বার্তা সংস্থার বরাত দিয়ে অনেক গণমাধ্যম বলছে যে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও এটি একেবারে যাচাই করা তাৎক্ষণিকভাবে খুব কঠিন কাজ, এটি অনেকেই বলছেন, অনেক গণমাধ্যমও রিপোর্ট করেছে যে আবার বন্ধ করে দেওয়া হয়েছে। কী কারণে? যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। কিভাবে লঙ্ঘন করেছে? মানে এই যে শান্তি চুক্তি যেদিন হলো, মানে যুদ্ধবিরতি যেদিন ঘোষণা হলো, ঠিক সেই দিন লেবাননের উপরে এই যাবৎকালের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। 10 মিনিটে 100টা বিমান হামলা চালিয়েছে লেবাননের উপরে ইসরায়েল, এবং সেখানে কয়েকশো মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। কি ভয়ঙ্কর অবস্থা ইসরায়েল তৈরি করেছে লেবাননে, সেটি গণমাধ্যমগুলো আমি যখন দেখছিলাম, তখন দেখছিলাম আল জাজিরা এবং অন্যান্য আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো, সেগুলোতে এটি শীর্ষ নিউজ হয়েছে। ফলে তাৎক্ষণিকভাবে ইরানের যে কর্তৃপক্ষ, তারা বলছে যে যদি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করা হয়, তাহলে তারাও এই যুদ্ধবিরতি মানবেন না। যেটি বলা হয়েছে, লেবাননের বিমান হামলার মাধ্যমে অভূতপূর্ব তাণ্ডব শুরু করেছে ইসরায়েল। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী 1982 সালে লেবানন ইসরায়েলি আগ্রাসনের পর এমন ভয়াবহ পরিস্থিতি আর দেখা যায়নি। মাত্র 10 মিনিটের ব্যবধানে লেবাননের 100টি বিমান হামলা চালানো হয়েছে। রাজধানী বৈরুতে এমন অনেক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে যেগুলোর সঙ্গে হিজবুল্লাহর কোনো সম্পৃক্ততাই নেই। আর এ কারণে বলা হচ্ছে যে এই চুক্তি অমান্য করার কারণে এরই মধ্যে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিয়েছে ইরান, এমন তথ্য আসছে। তো যখন এই মানে শান্তির বাতাসগুলো বইতে শুরু করছিল বা সব জায়গায় একটা স্বস্তি আসতে শুরু করেছিল, ঠিক সেই সময় যদি ইসরায়েল আবার নতুন করে লেবাননের উপরে এভাবে হামলা চালায়, যেখানে যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, যিনি বলা হচ্ছে যে এই যেই যুদ্ধবিরতির যে উদ্যোক্তা বা মধ্যস্থতাকারী দেশ, এবং শাহবাজ শরীফ সব পক্ষকে নেগোশিয়েট করেছেন, সেই শাহবাজ শরীফ কিন্তু তার যেই সেই এক্স হ্যান্ডেলের পোস্টে বলেছেন যে এখানে ইমিডিয়েটলি সব পক্ষ এই শর্ত মানবে, এবং এখানে কিন্তু লেবানন সহ অন্যান্য জায়গায় অন্যান্য জায়গায় যে হামলা হচ্ছিল, সেগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে শর্তের মধ্যে। ইরান যে 10 দফা শর্ত দিয়েছিল, সেখানেও কিন্তু এই অঞ্চলে যেসব জায়গায় ইসরায়েলি এবং আমেরিকান হামলা হচ্ছে, বা যেমন ফিলিস্তিনে করা হচ্ছে, লেবাননে করা হচ্ছে, এইসব জায়গাগুলোতেও এই যুদ্ধবিরতি কার্যকর হবে, সেটি বলা হয়েছে। কিন্তু ট্রাম্প এবং ইসরায়েল আবার যেটি বলছে, যে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল যেটি বলছে, যে তারা মানে লেবাননকে এটার সাথে অন্তর্ভুক্ত করেননি। তার মানে কি, কোথাও একটা গ্যাপ রয়ে গেছে। যিনি এটির এই মিডিয়েশন করলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তার যে পোস্ট এই ঘটনার পর, যুদ্ধবিরতির পর, তার সাথে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের যে বক্তব্য, সেটি কিন্তু মিলছে না। তাহলে না মিললে এখানে কোথাও একটা কি গ্যাপ থেকে যাচ্ছে। যদিও আমরা শর্তের মধ্যে কিন্তু ইরানের যে শর্তগুলো, সেখানে কিন্তু শুরু থেকেই দেখে আসছিলাম যে ইরান বলে আসছে যে এই অঞ্চলে, পুরো অঞ্চলেই কোথাও কোনো আগ্রাসন চালানো যাবে না, বা কোথাও কোনো আঘাত করা যাবে না। কিন্তু সেই আঘাত তো লেবাননের উপরে চলছে। তো এখন এই পরিস্থিতিতে আবার নতুন করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে যে আশার আলো তৈরি হয়েছিল, সেটি আবার ফিকে হয়ে যায় কিনা, নতুন করে আবার সংঘাতের সম্ভাবনা তৈরি হয় কিনা, সেটি নিয়ে একটা আশঙ্কা রয়ে গেছে। এর মধ্যেই কিন্তু আমরা দেখছি যে দুপক্ষই এই যুদ্ধবিরতির পর দুপক্ষই নিজেদেরকে বিজয়ী ভাবছে। ইরানের লোকজন তারা পতাকা নিয়ে রাস্তায় নেমেছে, আনন্দ মিছিল করেছে। এদিক দিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও বিভিন্ন পোস্ট দিয়ে, ফেসবুকে পোস্ট দিয়ে, গণমাধ্যমে খবর দিয়ে জানাচ্ছে যে তাদেরও এখানে বিজয় হয়েছে, হরমুজ প্রণালী খুলে দিয়েছে, এটাই তাদের জন্য বড় বিজয়। তো ঠিক আছে, এটি দুদিক দিয়ে ভাবা ভালো।
তবে তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে যে এই যে মধ্যস্থতা করলো, এটি কি পাকিস্তান শুধু মধ্যস্থতা করেছে নাকি এর পেছনে আরও কোনো বড় শক্তি আছে? যেটি বলা হচ্ছে যে এর পেছনে মূল কাজটা করেছে আসলে চীন। এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজেও বিশ্বাস করেন যে এই মধ্যস্থতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে চীন। যদিও ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলছেন না যে চীন তার সাথে আলোচনা করেছে বা তার কোনো বন্ধুর সাথে, কিন্তু চীন এখানে ইরানকে রাজি করানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকাটা পালন করেছে। কারণ পাকিস্তানকে ইরান একচ্ছত্রভাবে বিশ্বাস করবে না। এটি বেশিরভাগ যারা কূটনৈতিক আছেন, যারা এগুলো নিয়ে কাজ করেন, তারা বলছেন যে পাকিস্তানের কথায় এককভাবে ইরান এখানে যুদ্ধবিরতিতে যেত না। এখানে মূল ভূমিকাটা পালন করেছে আসলে চীন। যখনই যুক্তরাষ্ট্রের তরফ থেকে প্রস্তাবটা এসেছিল, তখন আমরা দেখেছি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু দৌড়ে চীনে চলে গিয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দৌড়ে চীনে চলে গিয়েছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। এরপরে কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে বদল হতে শুরু করেছে। যদিও এরপরেই আমরা ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় হুমকিটা দেখেছিলাম, কিন্তু সেই হুমকি থেকে গেছে। কার্যত তাকে ইরান থেকে চলে যেতে হয়েছে, বা ইরানের যেই অবস্থান ছিল, ইরান কিন্তু তার অবস্থানে অনড় ছিল। যদিও অনেকেই বলতে চান যে এখানে ইরান জিতে গেছে বা জয়ী হয়েছে, বিষয়টা এমন না। আমিও এটার সাথে একমত যে এখানে আসলে কেউ একচ্ছত্রভাবে বিজয়ী হয়েছে বা জয়ী হয়েছে বা পরাজিত হয়েছে, বিষয়টা এমন না। এখানে একচ্ছত্রভাবে এক কথায় কারো বিজয়ী হওয়ার বা পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। তো যেটি বলছিলাম যে আসলে মূল ভূমিকাটা চীন কিভাবে রেখেছে, এখানে দেখেন চীন ইরান থেকে 87%, ইরানের তেলের 87% এককভাবে ক্রয় করে চীন। তাহলে চীনের ভূমিকাটা কত স্ট্রং এখানে আপনাকে বুঝতে হবে। ট্রাম্পের বিশ্বাস যে চীন ইরানকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে সহায়তা করেছে। ফলে এই যে চীনের যে প্রভাব, সেই প্রভাবটা ট্রাম্পের মধ্যেও ইম্প্যাক্ট করেছে। যারা আলোচনার ক্ষেত্র তৈরি করেছেন তাদের উপর ইম্প্যাক্ট করেছে যে যদি ইরান শর্তে রাজি না হয়, তাহলে চীন যদি তার আরও সহায়তা বাড়িয়ে দেয়, তাহলে ইরান আরও বড় আকারে এখানে এই গেমটা খেলতে পারে। ফলে এই যে চীনের যে পরোক্ষ চাপ, সেই চাপ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপরে যেমন পড়েছে, আবার এই যে অর্থনীতির প্রেক্ষাপটে যে গোটা বিশ্বের যে অবস্থা, সেটার প্রেক্ষাপটে যে চাপ, সেখানেও কিন্তু চীন একটা ভূমিকা রেখেছে। ফলে এখানে বলা হচ্ছে যে মূলত পেছন থেকে সবচেয়ে বড় ভূমিকাটা রেখেছে চীন। এর বাইরে পাকিস্তানের যে ভূমিকা, সেটি ছিল আসলে বিভিন্ন দেশের সাথে যে লিয়াজো করা, সেই লিয়াজো করার কাজটা কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধান করেছেন। বেশিরভাগ যারা বিশ্লেষক আছেন তারা যেটি বলেছেন যে এখানে মূলত পাকিস্তান যেহেতু ওয়াশিংটনের স্বার্থটা সবসময় দেখে এবং পাকিস্তান ওয়াশিংটনের স্বার্থকে প্রাধান্য দিয়েই কাজ করে, ফলে এখানে ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলেছেন পাকিস্তান সেভাবে উদ্যোগটা নিয়েছে। কি কারণে চীন এখানে এই পাকিস্তানের সাথে বিষয়টাতে উদ্যোগী হয়েছে সেটা বোঝা যায়। কারণ ডোনাল্ড ট্রাম্পের পক্ষেও সরাসরি চীনের সাথে আলোচনায় বসা সম্ভব নয় এই ইস্যুতে, আবার চীনেরও সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনায় বসার সুযোগ এই ইস্যুতে অন্তত নেই। এ কারণে এখানে পাকিস্তানকে সামনে রেখে কিন্তু এই কাজটা হয়েছে। মূলত অন্যান্য দেশের সাথে ওই লিয়াজোটা করেছে পাকিস্তান, অর্থাৎ এখানে হোস্ট হিসাবে পাকিস্তান একটা বড় ভূমিকা রেখেছে, কিন্তু পরোক্ষ পুরো ভূমিকাটা এবং অর্থনৈতিক বলেন বা অন্য যে কোনো মানে মনস্তাত্ত্বিক যে প্রভাব, সেটার জায়গায় কিন্তু চীন হচ্ছে সবচেয়ে বড় প্রভাবটা ফেলেছে। পাশাপাশি রাশিয়ার প্রভাব তো আছেই। তো সব মিলিয়ে যেই 2 সপ্তাহের যুদ্ধবিরতি হয়েছে, এটি সবার মধ্যে একটা আশার আলো জাগাচ্ছে। এখন সব পক্ষ যদি এটি মেনে নেয়, সব পক্ষ যদি এই যুদ্ধবিরতি মেনে নিয়ে পরবর্তী আলোচনাটাকে এগিয়ে নিতে পারে, তাহলে পুরো অঞ্চলের জন্য সেটি ভালো। কিন্তু বেশিরভাগ বিশ্লেষকই বলছেন যে এই 2 সপ্তাহ অত্যন্ত ক্রুশিয়াল একটি সময়। যদি কোনো পক্ষ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করার অজুহাতে যদি আবার নতুন করে হামলা করে, বা যে কোনো এক পক্ষ যদি কোনো উস্কানিতে পড়ে যায়, তাহলে কিন্তু পরিস্থিতি আবারও এর চেয়ে খারাপ কিছু হতে পারে, সেটি অনেক বিশ্লেষক বলছেন। কিন্তু সবাই আশা করছেন যে এর মধ্য দিয়ে একটা ভালো কোনো পথ বের হবে। আমরাও সেটি প্রত্যাশা করি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।